এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কেউ একজন আনিশাকে ডাক দাও। কিছুক্ষণ পরে আনিসা এসে বলে, স্যার আমাকে ডাকছেন? ইয়েস, তোমাকে একটা সিক্রেট মিশনে যেতে হবে। তুমি পারবে কাজটা করতে? ইয়েস স্যার, বলে দেখুন। তুমি নিশ্চয়ই মাফিয়া কিং আনিয়াস খানের নাম শুনেছ? জি স্যার, শুনেছি। শুনছি ওর অত্যাচার বাড়ছে সাধারণ মানুষের প্রতি। এর পিছনে কার কার হাত আছে আমাকে রিপোর্ট করবে। তুমি কি পারবে এই কাজ করতে? পারবো স্যার, আমি ওই মাফিয়া কিং আনিয়াসের সমস্ত কুকর্মের প্রমাণ নিয়ে এসেই আপনাকে দেব। ওকে, তবে আজ থেকে শুরু করে দাও। আর হ্যাঁ, ওইখানে ঢোকার রাস্তা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আমরা কেউ সাহায্য করব না। ওকে স্যার, আমি তাহলে এলাম। আমরা তোমার টাচে থাকবো। থ্যাংক ইউ স্যার। এবার আপনাদের সবার পরিচয় দিয়ে দিই। আনিসা ওরফে ইসা এই গল্পের নায়িকা, আর মাফিয়া কিংয়ের লিডার আনিয়াস খান ওরফে অনি গল্পের নায়ক, আর সাইড নায়ক পুলিশ অফিসার সৈয়দ সায়ন হক। বাকিটা গল্পে জানতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। আনিসা মিশনে বেরিয়ে পড়ে, কিন্তু সে ভেবে পাচ্ছে না কি করে ওই গ্যাংয়ে প্রবেশ করবে। এমন সময় একটা মেয়ের সঙ্গে আনিসার ধাক্কা লাগে। আনিসা মেয়েটার কাছে ক্ষমা চায়। আমাকে মাফ করে দেবেন, আমি খেয়াল করিনি। আরে না, তোমার দোষ নেই, আমি তোমাকে খেয়াল করিনি। আপনি এভাবে ছুটছেন কেন? আর বলো না, কয়েকটা ছেলে পিছু করেছে। দাঁড়ান, আমি দেখছি। আরে না, তুমি ওদের সাথে পারবে না। ওদের হাতে আর্মস আছে, না হলে তো আমি নিজেই ওদের শাস্তি দিতাম। মানে আপনি কি করে শাস্তি দিতেন? তুমি আনিয়াস খানকে চিনো? না, কিন্তু আমি ওনাকে খুঁজছি। আমার ওনাকে খুব প্রয়োজন। আমি ওর লোক, কিন্তু তুমি তাকে খুঁজছো কেন? প্রতিশোধ নেবার জন্য। মানে সে তোমার কি ক্ষতি করেছে যে তুমি তার উপর প্রতিশোধ নেবে? আরে না না, আপনি ভুল ভাবছেন। আমি ওনার উপর প্রতিশোধ নেব না। যে আমার পরিবারকে আমার থেকে কেড়ে নিয়েছে তার উপর প্রতিশোধ নেব। আমি চাই উনি যেন আমাকে সাহায্য করে। ও তাই বলো, ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যেতে পারি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? তুমি আমাকে আপনি করে বলবে না। আমরা তো মনে হয় সমবয়সী, তাই তুমি করে বলবে। ওকে, তাই হবে। এখন তবে চলো যাওয়া যাক। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমি সাবিয়া ইসলাম। তোমার নাম? আমি আনিসা পারভিন। আনিসা ও সাবিয়া তাদের ডেরার দিকে যেতে লাগে। সাবিয়া কিন্তু আনিসাকে সহজে বিশ্বাস করতে পারছে না, তবুও রিস্ক নিয়ে যাচ্ছে। মিনিট 10 যাওয়ার পর একটা ছেলের সাথে আনিসার ধাক্কা লাগে। তখন আনিসা রেগে বলে, এই, আপনি কি অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? বাহ, যে ধাক্কা মেরে এখন আমাকে দোষ দিচ্ছেন। কি? আমি আপনাকে ধাক্কা মেরেছি? মিথ্যাবাদী কোথাকার! নিজে ধাক্কা মেরে এখন আমাকে বলছে। নিজের চোখ উপরে রেখে হাঁটছে সেটা বলবেন না। দেখুন, আমি আপনাকে ধাক্কা মারিনি। আচ্ছা সাবিয়া, তুমি বলো তো, আমি ওনাকে মেরেছি নাকি উনি আমাকে মেরেছে? আনিশা, তুমি কাকে কি বলছো? কাকে কি বলছি মানে? মানে তুমি যার কাছে এসেছো ওই সেই আমাদের বস আনিয়াস ভাই ওরফে অনি। কি? উনি সেই ব্যক্তি যে মেয়েদের সম্মান করে না? সে কি করে আমাকে সাহায্য করবে? ও অমন মানুষ না, ও খুব ভালো, তুমি ওকে বিশ্বাস করতে পারো। কিন্তু উনি তো... সাবিয়া, মেয়েটাকে তুই চিনিস? ভাইয়া, একটু আগে পরিচয়, তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, অসহায় মনে হলো তাই নিয়ে এলাম। তুমি যদি সাহায্য করতে। তুই এদিকে আয়। তুমি এদিকে নিয়ে এলে কেন ভাইয়া? তুই কি পাগল হয়ে গেছিস? চেনা নেই জানা নেই মেয়েটাকে সোজা আমাদের টেরায় নিয়ে চলে এলি। সরি ভাইয়া, মেয়েটার এই পৃথিবীতে কেউ নেই শুনে আমার নিজের কথা মনে পড়ে যায়। একদিন তোমার আব্বুই তো আমাকে এভাবে আশ্রয় দিয়েছিল। তাই বলে এইভাবে তুই মেয়েটাকে নিয়ে আসবে? আগে তো ভালো করে জেনে নিতে মেয়েটা কোনো গুপ্তচর নয় তো, বা পুলিশের লোক কিনা। কি যে বলো না ভাইয়া, পুলিশের লোক হলে তোমার কাছে আশ্রয় চাইতে আসতো? বোকা, ওরা হয়তো ওকে স্পাই করে পাঠিয়েছে। আচ্ছা বাদ দে, যা হবার হয়েছে। এখন যা বলি শোন,
তুই মেয়েটার শরীরে এই মাইক্রোচিপটা লুকিয়ে লাগিয়ে দিবে, তাহলে ওর সম্বন্ধে হয়তো আমরা জানতে পারবো। ওকে ভাইয়া, তাই হবে। আর শোন, বাকিদেরও অ্যালার্ট থাকতে বলবে, তুই মেয়েটার উপর নজর রাখবে। ওকে ভাইয়া, তাই হবে। এখন ওর কাছে যাই, না হলে আবার কি ভাববে। হ্যাঁ, তুই যা, যা বললাম তাই কর। ওকে ভাইয়া, তাই হবে। সাবিয়া ঈশার কাছে আসতেই ঈশা বলে, সাবিয়া, উনি কি বললেন? ভাইয়া তোমাকে সাহায্য করবে বলেছে, চলো আমাদের ডেরায়। থ্যাংক ইউ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। ইটস ওকে, চলো। সাবিয়া আনিসাকে নিয়ে যাওয়ার বাহানায় চিপটা জামায় লাগিয়ে দেয়। আনিসা হুঁশিয়ার ছিল, তাই সাবিয়ার হরকত বুঝতে পারে, তাই মনে মনে বলে, তোমরা খুব চালাক, কিন্তু আমিও যে একজন পুলিশ, তাই আমাকে সব দিকে নজর রাখতে হয়। তাই এত সহজে তো আমাকেই ধরতে পারবে না সাবিয়া। এই ভেবে আস্তে করে চিপটা নিজের শরীর থেকে নিয়ে সাবিয়ার শরীরে বসিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। একদিন সাবিয়া ঈশাকে বলে, ঈশা। হ্যাঁ সাবিয়া, কিছু বলবে? হ্যাঁ, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। আমি যাই তোমার সঙ্গে? দরকার নেই, আমার সাথে আমির যাবে। আচ্ছা, সাবধানে যাবে। কিছু দরকার হলে আমাকে কল দিবে। ওকে, করব। বলেই আমিরকে বলে, সাবিয়া, কোথায় যাবি? চল, গেলেই দেখতে পাবি। বললে কি হয়? ভাইয়া বলল গাজীপুর যেতে। সেখানে কি কাজ? সব কি এখানেই জানবি? ওকে চল, রাগ করতে হবে না। সাবিয়া আমিরকে নিয়ে একটা অপারেশনে যায়। ফেরার পথে সায়নের গাড়ির সামনে পড়ে। পুলিশ দেখে আমির বলে, সাবিয়া, ওই দেখ, কি দেখব? সামনে পুলিশ। পুলিশের খবর শুনে সাবিয়া অবাক হয়ে মনে মনে বলে। পুলিশ তো কি হয়েছে? পরক্ষণে মনে মনে ভেবে বলে, এ কি, পুলিশ? পুলিশ কি করে খবর পেয়েছে? এখন কি হবে? আরে পুলিশ! কথাটা শেষ না করে আমির পালিয়েছে। তখন সায়ন গাড়ি থেকে নেমে সাবিয়াকে বলে, এই মেয়ে দাঁড়াও। আমিরও তো পালিয়ে গেল, এখন কি হবে আমার? কি ভাবছো? এই ঠিকানাটা কোথায় বলতে পারবে? সায়নের কথা শুনে সাবিয়া কি বলবে বুঝতে পারে না, নিজেকে কন্ট্রোল করে বলে, না, আমি জানি না। ওকে, থ্যাংক ইউ মিস। সাবিয়া আর কিচ্ছু না বলে ফিরে আসে। এ কদিন আনিসা তাদের সঙ্গে আছে, অথচ কোনো খবর পাচ্ছে না। তখন অনি আনিসাকে ডেকে পাঠায়। আনিসা এসে বলে, বস আমাকে ডেকেছেন? হ্যাঁ, এদিকে এসো। তোমার ট্রেনিং কেমন চলছে? জি বস, ভালো। সাবিয়া, রকি ভাই আর আমির ভাইয়া ভালো করেই দেখিয়ে দিচ্ছে। ওকে, তুমি ঠিকঠাক প্র্যাকটিস করবে, আর কোনো প্রবলেম হলে আমাকে বলবে। ওকে স্যার। স্যার, আমি পারবো তো আমার প্রতিশোধ নিতে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, তুমি ভেবো না। এখন যাও, গিয়ে প্র্যাকটিস করো। এমন সময় কিছু পুলিশ সেখানে অ্যাটাক করে। সবাই গুলি চালানো শুরু করে। একজন পুলিশ সাবিয়াকে গুলি করতে যায়, তখন আনিসা গিয়ে সাবিয়াকে সেভ করে। আনিসার পারফরমেন্স দেখে সাবিয়া অবাক। পুলিশগুলো চলে যেতে সাবিয়া আনিসাকে বলে, তুই আমাদের সঙ্গে এমন প্রতারণা করতে পারলি? তুই অসহায় ভেবে আশ্রয় দিলাম, আর তুই কি না আমাদের বিশ্বাস নিয়ে এভাবে খেলা করলি? তুমি আমাকে ভুল বুঝছো সাবিয়া, আমি ওদের চিনি না। সাবিয়া কি ভুল বলেছে? তুমি যদি ওদের খবর না দাও, তবে ওরা আমাদের ডেরার কথা কি করে জানলো? আপনি বিশ্বাস করুন বস, আমি কিছুই করিনি। আমাদের এই ডেরার খবর কেউ জানে না। তুই আসার পর এখানে পুলিশ এলো, তারপরও তুই মিথ্যে বলবি? তুই কিচ্ছু জানিস না। আর তার উপর তুই এত ভালো পিস্তল চালানো কোথায় শিখলি? আমি সত্যি কিচ্ছু জানি না। ঠিক আছে বস, আপনারা যদি বিশ্বাস না করেন আমাকে, তবে এখানেই গুলি করে দিন, কেউ জানবে না। আর পিস্তল চালানো আমি গান শুটিংয়ে গিয়েই শিখেছি। তুই কি ভাবছিস এভাবে বললে আমরা তোকে বিশ্বাস করব? সেটা আর সম্ভব নয়। তবে আমাদের দেওয়া মাইক্রোচিপ তুই আমার গায়ে কেন লাগিয়েছিস? আমি কোনো চিপের কথা জানি না। ও তাই নাকি? তুমি কিছুই জানো না? সাবিয়া, তোকে আমি বলেছিলাম কাউকে না জেনে আমাদের ডেরায় নিয়ে আসবি না। ঠিক বলেছো ভাইয়া, ওকে বিশ্বাস করে ওকে এখানে এনেছি। ঠিক আছে, তোমার যখন আমাকে বিশ্বাস নেই, তখন তুমি আমাকে গুলি করো। বলে সাবিয়ার হাতের পিস্তলটা নিজের কপালে ঠেকিয়ে নেয় আনিসা আর শ্যুট করতে বলে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর একটা গুলি পিস্তল থেকে বেরিয়ে যায়। সাবিয়া হাত সরিয়ে নেয়,
কিন্তু গুলিটা আনিসার কপাল ছুঁয়ে বেরিয়ে যায়। তখন অনি বলে, এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি পেয়েছো কি তোমরা? আপনারা তো আমাকে বিশ্বাসই করছে না, তখন আমার মরে যাওয়াই ভালো। কথাটা শুনে সাবিয়া ইসার গালে একটা চড় মেরে জড়িয়ে ধরে বলে, চুপ, একদম মরার কথা বলবি না। আমি তোকে বন্ধু ভেবেছি। এই কয়দিনে তুই আমার অনেক কাছের হয়ে উঠেছিস। তোর কিছু হলে আমার কি হবে? কি বলছো তুমি? তুই আমাকে আর তুমি বলিস না। আমি তোর বন্ধু হতে চাই। তুই যদি আমাকে তোর বন্ধুই মনে করিস, তবে আমাকে সন্দেহ করলি কেন? প্রথমে তোকে বিশ্বাস করিনি, কিন্তু তোর মধ্যে আমি আমার বোনকে খুঁজে পাই, তাই আমি তোকে বিশ্বাস করতে শুরু করি। তারপর হঠাৎ পুলিশ আসায় তোর প্রতি বিশ্বাস একটু নড়বড় হয়ে যায়। আই এম সরি। আর কখনো তোকে ভুল বুঝবো না। আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবিস না। ওকে, তাই হবে। আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। আমারও তোমাকে ভুল বোঝা উচিত হয়নি। তোমাকে যখন আশ্রয় দিয়েছি তখন বিশ্বাস করাটাও উচিত ছিল। এভাবে বলবেন না বস। একটা কথা বলবো বস। হ্যাঁ বলো, কি বলতে চাও? বস, আপনারা তো মানুষের পাশেই থাকেন, তাদের সাহায্য করেন, তবে কেন এই অন্যায় পথ বেছে নিয়েছেন? ভালো পথেও তো আপনারা সবার সাহায্য করতে পারেন। এই সমাজের কিছু কিছু মানুষ আছে আনিসা, যারা আমাদের ভালো হতে দেয় না। একবারও কি চেষ্টা করে দেখেছেন? না, সেইভাবেই চেষ্টা করিনি। বস, একবার চেষ্টা করে দেখুন। যদি বিফল হন তবে আমি জোর করব না। ওকে, আমি পরে বলবো, এখন আসছে। সাবিয়া অনি চলে যাওয়ার পর অফিসার সায়নের ফোন আসে। আনিসা আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ আনিশা, কি খবর? রিপোর্ট কত দূর? কিছু প্রগ্রেস হলো? হ্যাঁ স্যার, অনেকটা হয়েছে। তবে স্যার এরা নির্দোষ। এদের নামের আড়ালে রকি ও আমির খারাপ কাজগুলো করছে। আমি সমস্ত রিপোর্ট আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। এবার আপনি ফোর্স নিয়ে আসতে পারেন। ওকে, আমি কাল ফোর্স নিয়ে যাব। আর একটা কথা, হ্যাঁ স্যার, বলুন। এখনো কি আমাকে স্যার বলবে? আর কয়েক মাস পর আমাদের বিয়ে। স্যার রাখছি এখন। কথাটা এড়িয়ে যাচ্ছ? স্যার বাড়ি ফিরে কথা বলবো, কেউ আসছে মনে হয়, এখন রাখছি। আনিসা ফোন কেটে দেয়। এদিকে অনি বসে বসে আনিসার কথাগুলো ভাবছে। তখন সাবিয়া এসে বলে, কি ভাবছো ভাইয়া? ভাবছি আনিসা যা বলল, আমরা কি তাই করব? সৎভাবে মানুষের পাশে থাকব। আমারও তাই মনে হয় ভাইয়া। আনিশা ভুল কিছু তো বলেনি। আমরা তো মানুষের উপকারই করছি, তবে সেটা সৎ পথে করাটাই ভালো। ঠিক বলেছিস। আমি তাহলে আনিসাকে বলে দিই। ভাইয়া, একটা কথা বলবো? তুমি যদি রাগ না করো। হ্যাঁ, কি জানতে চাস বল। তুমি কি আনিশাকে পছন্দ করো? কি বলছিস এসব তুই? আমার যেটা মনে হলো সেটাই বললাম। এখন তুমি বলো, তুমি ওকে পছন্দ করো? সত্যি বলবো? হ্যাঁ, সত্যি বলবে। আমাকে মিথ্যে বলার চেষ্টাও করবে না ভাইয়া। হ্যাঁ, আমি ওকে পছন্দ করি। পরের দিন রকি ও আমির আনিসার পরিচয় পেয়ে যায়। তারা সাবিয়া ও অনিকে ইসার বিরুদ্ধে সব বলে দেয়। বস, একটা কথা বলার আছে। হ্যাঁ বল, কি বলবি? বস, ঈশা আমাদের ভুল বুঝিয়েছে। ঈশা আসলে পুলিশের লোক। ও আমাদের সঙ্গে নাটক করেছে। ও আমাদের সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছে। তুই যেটা বলছিস সেটার প্রমাণ কি? অনির কথা শুনে আমির একটা ভিডিও দেখায়। ভিডিও দেখে অনি ও সাবিয়া রেগে যায়। সে রেগে আনিসাকে ডাক দেয়। আনিসা, আনিসা কোথায় তুই? এদিকে আয়। বস আমাকে ডাকছেন? চুপ, একদম চুপ। ওই মুখে আমাকে আর বস বলে ডাকবি না। মুখোশের আড়ালে তুই কে সেটা রকিও আমাদের বলে দিয়েছে। এসব আপনি কি বলছেন? ওরা যা বলেছে মিথ্যে বলেছে। ওরা নিজেদের অপরাধ ঢাকতে আমাকে ফাঁসাচ্ছে। আচ্ছা তাই নাকি? তুই পুলিশ নোস? তুই আমাদের ধরতে আসিসনি? তুই তোর ফোর্সকে আজ আসতে বলিসনি? বল, এসবে কি মিথ্যে? না, এর কোনোটাই মিথ্যে নয়। আমি সত্যিই পুলিশ। তবে এটা সত্যি নয় যে আমি আপনাকে ধরতে এসেছি। আমি শুধু আপনাদের সঠিক পথ দেখাতে এসেছি। তুই কি পথের দিশারি যে পথ দেখাতে এসেছিস? পুলিশ কখনো ক্রিমিনালকে ছাড়ে না। তুই আমাদের অ্যারেস্ট করতে এসেছিস, আর কত সুন্দর একটা নাটক করে গেলি। আপনি কোনো ক্রিমিনাল নন। আমি শুধু আপনাকে। চুপ, তোর মুখ থেকে আর একটাও কথা শুনতে চায় না। সাবিয়া, ওকে চলে যেতে বল। সামিয়া, বিশ্বাস করো, আমি তোদের ঠকাতে চাইনি।
তোর কোনো কথা শুনতে চাই না, তুই চলে যা এখান থেকে। তোকে আপন ভেবেছিলাম, আর সেই তুই কিনা বুকের খঞ্জর মারলি। আমার কথাটা একবার শোন, আমাকে সবটা বলার সুযোগ দে। তোর যদি সত্যি কিছু বলার থাকতো তবে কখনো আমাকে এভাবে কষ্ট দিতিস না, আমার থেকে সবটা লুকিয়ে যেতিস না। আমি ভেবেছিলাম। চুপ, তোর আর কোনো কথা শুনতে চাই না। রকি, ওকে গেটের বাইরে বের করে দে। রকি আনিসাকে বার করতে যাবে এমন সময় সায়ন এসে বলে, তোদের সাহস কি করে হয় একজন অফিসারের গায়ে হাত লাগাস? ছাড় ওকে। ঈশা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওদের সঙ্গে কথা বলে আসছি। আনিসা নিজের গাড়িতে চলে যায়। সায়নকে দেখে অনি বলে, ও তুই তাহলে মূল পান্ডা, তুই নিজে কাজটা করতে পারিস নি বলে শেষে একটা মেয়েকে পাঠালি। ভাইয়া, তুমি ওনাকে চেনো? খুব ভালো করে চিনি। ওর মতো মানুষ যেন এই পৃথিবীতে আর একটাও না হয়। তুমি নিশ্চিত সাবিয়া? আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আনিসা তোমার কথা বলেছে, পিকও দিয়েছিল। আর হ্যাঁ, সেদিন রাস্তায় তোমার সঙ্গে তো দেখা হয়েছিল। আমি সেই আনিশা আপনাকে খবর দিয়েছে, মানে আমি ঠিক বুঝলাম না? তোমরা আনিসাকে ভুল বুঝছো, ও তোমাদের ধরার জন্য আসেনি, তোমাদেরকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে এসেছে। কি বলতে চান, খুলে বলুন। আমি গোপন সূত্রে জানতে পারি কেউ অনির নাম ভেঙে গরিবদের উপর জুলুম করছে, সেটাই জানার জন্য আমি আনিশাকে এখানে পাঠাই। আনিশা নিজের ডিউটি ভেবে সব করেছে। ও যদি তোমাদের ক্ষতিও চাইতো তবে সেদিন গুলির মুখ থেকে তোমাকে বাঁচাতো না। ও, এই কথাটাও আপনাকে বলেছে? হ্যাঁ, ও আমার থেকে কোনো কথাই লুকায়নি, ও তোমাদের ক্ষতি করতে চায়নি। তাই যদি হয় তবে আপনি আমাদের ধরতে এসেছেন কেন? তুমি আবারও ওকে ভুল বুঝছো, ও তোমাদের বাচ্চা আছে। তুমি জানো আজ রকি ও আমিরের জন্য তোমরা কত বড় বিপদে পড়তে? আজ আনিশা না থাকলে কি হতে জানো? আর আমরা এখানে রকি ও আমিরকে ধরতে এসেছি। সায়ন রকি ও আমিরের বিরুদ্ধে এক এক করে সমস্ত প্রমাণ দেখায়। সব দেখার পর অনি তাদের মারতে গেলে সায়ন ধরে নিয়ে বলে, দাঁড়া অনি, আইন নিজের হাতে তুলিস না, ওদের শাস্তি আইন দেবে। আমি তখনও তোর ক্ষতি চাইনি, এখনও তোর ক্ষতি চাই না। আর পারলে আনিশাকে ভুল বুঝিস না। আমি তোর জন্য অপেক্ষা করছি, বাড়ি ফিরে চল ভাই। আমাকে তুই ক্ষমা করে দে ভাইয়া, আমি সব সময় তোকে ভুল বুঝেছি। ওসব বাদ দে, এখন বাড়ি চল। যেতে পারি, তবে একটা কথা। কি কথা বল? সাবিয়াও আমার সঙ্গে যাবে। ওর এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। ওকে, তুমিও চলো। গাড়িতে যেতে যেতে অনি বলে, ভাইয়া আনিসা কোথায়? ওকে রাগ করে চলে গেছে? ওর কথা ভাবিস না, ও ঠিক আছে। আর হ্যাঁ, ওকে ভাবি বলে প্র্যাকটিস কর। মানে এসব তুই কি বলছিস? সামনের মাসে আমার আর ওর বিয়ে। কথাটা শুনে অনি ও সাবিয়া অবাক হয়েছে এবং হঠাৎ করে অনির মন খারাপ হয়েছে। সাবিয়া সায়নকে বলে, একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনাদের কি লাভ ম্যারেজ? না, আমার আব্বু আর ঈশার আব্বু দুই বন্ধু, ওনারাই এই বিয়ে ঠিক করেছিল। আব্বু তো আমার সঙ্গে থাকতো, তবে তোর বিয়ে কি করে ঠিক করলো? আরে আব্বু চলে যাওয়ার পর আঙ্কেল ঠিক করেছিল। তাই তুই যদি তখন কার কথা বলিস, তবে আমি যতটা জানি সেই মেয়ের নাম তো এটা ছিল না। হ্যাঁ ঠিক বলেছিস, আমার যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল একটা অ্যাক্সিডেন্টে সে হারিয়ে যায়। আর তারপর আঙ্কেল আব্বুর কথা রাখতে আনিশার সঙ্গে আমার বিয়ে ঠিক করে। ও তাই বল, এসআই বিয়েতে রাজি? জানি না ভাই, আনিশা কখনো অফিসের বাইরে আমার সঙ্গে ঠিক করে কথা বলেনি। আমি ওকে বিয়ের কথা বলে এড়িয়ে চলে। অনেক কিছু বলতে যাবে তখনই সায়ন বলে ওঠে, চল বাড়ি এসে গেছি, তুমিও আসো। হ্যাঁ চলুন, আসছি। সায়ন চলে যেতে সাবিয়া অনিকে বলে, ভাইয়া, এটা কি হচ্ছে? তুমি যাকে ভালোবাসলে সে তোমার ভাবি হবে, এটা হতে পারে না ভাইয়া। না সাবিয়া, আমি আমার ভাইয়ের বউকে নিজের করতে চাই না। তাছাড়া আনিসার মনে কি আছে সেটাও তো জানি না। ভাইয়া, আনিশার মনে যদি তুমি থাকো তবে তুমি ওকে আপন করবে। তুই কেন এসব কথা বলছিস? এসব হবার নয়। তার থেকে ভালো সেই মেয়েটাকে খুঁজে বার করো যার সঙ্গে তোমার ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল। তাকে এখন আমি কোথায় খুঁজতে যাব? ওসব এখন বাদ দে, চল ভেতরে যাই। ভেতরে আসতেই অনির মা এসে অনিকে ধরে কান্না করে। তখন অনি বলে, আম সরি আম্মি, তুমি কেঁদো না, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না।
তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিলি? একবারও কি আমার কথা মনে পড়েনি? আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আজ থেকে তোমার ছোট ছেলে তোমার কাছেই থাকবে। ও আমি বাদ নাকি? ওটা হচ্ছে না, আমিও আদর খাবো। পাগল ছেলে দুটা। কথা বলতে বলতে হঠাৎ চোখ যায় সাবিয়ার দিকে। সাবিয়াকে দেখে অবাক হয়ে বলে, সায়ন, ওই মেয়েটাকে? আমি, ওর নাম সাবিয়া, আমার বোনের মতো। ও অনাথ। ও আচ্ছা, কি মিষ্টি মেয়ে। ওখানে দাঁড়িয়ে কি করছো? এসো মা আমার কাছে, তুমি আজ থেকে এখানেই থাকবে। থ্যাংক ইউ আন্টি। আন্টি বলছো কেন? আম্মি বলবে। তোমাকে আমার ছেলে বোন বললো না, তাই তুমি ওকে ভাই আর আমাকে আম্মি বলবে। সাবিয়া অনির মাকে ধরে কান্না করে। এতক্ষণে সায়ন সাবিয়াকে গভীরভাবে দেখছে। মনে মনে বলে, এ কি অপূর্ব মায়াবী চেহারা, ঠিক যেন সাথীর মতো। এসব আমি কি ভাবছি, ও সাথী হবে কি করে? সে তো কবি আমাকে ছেড়ে চলে গেছে। পরের দিন সায়ন ও সাবিয়া খেতে বসেছে। টেবিলে অনিকে না দেখে সায়ন বলে, আম্মি, বাই কোথায়? ও কোথায় বেরিয়েছে? আচ্ছা। সায়ন সাবিয়ার দিকে দেখে, কিছু একটা কথা ভাবছে। এমন সময় সায়নের ভাবনার মাঝে আনিসার ফোন আসে। সায়ন ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আনিসা বলো। স্যার, আপনি কাল একবার অফিসে আসবেন? কেন, কিছু হয়েছে? হ্যাঁ, হেড অফিস থেকে ফোন করেছিল। আলিফ স্যার আপনাকে দেখা করতে বলেছে। ওকে, আমি দেখা করে নেব। তাদের কথার মাঝে সাবিয়া বলে, স্যার, আপনি আনিসের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, কেন কিছু বলবে? হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতে হবে, না জেনে ওকে ভুল বুঝেছি। অনি ঘুরতে ঘুরতে একটা ঝিলের পাড়ে যায়। কিছুটা দূর যাওয়ার পর অনি আনিসাকে দেখতে পায়। এদিকে সাবিয়া ফোন নিতে গিয়ে কিছু একটার সাথে পা আটকে পড়ে যেতে গেলে সায়ন ধরে নেয়। এদিকে অনি তার কাছে গিয়ে বলে, আমি তুমি এইভাবে কেন বলছো? তুমি আমার উপর রাগ করেছো? স্যার, আমি রাগ করার কে? আমার তো কোনো অধিকারই নেই। এইভাবে বলো না প্লিজ। তুমি আমাদের অন্ধকার থেকে আলোর পথে আনতে চেয়েছো, আর আমরাই তোমাকে ভুল বুঝেছি। আই এম সরি আনিশা। না স্যার, আপনি ভুল করছেন। আমি কোনো পথের দিশারি নই যে আপনাদের পথ দেখাবো। প্লিজ আনিশা, এভাবে বলো না। আমি সত্যিই বুঝতে পারিনি তুমি আমাকে বাঁচাতে চেয়েছ, আর সে আমি কিনা তোমাকে ভুল বুঝলাম। তাই এই ভুল ভাঙলো কি করে স্যার? শায়ন ভাই সব খুলে বলেছে। সায়ন ভাই মানে কি বলতে চাচ্ছেন আপনি? তোমার অফিসের বস শায়ন আমার আপন ভাই। ও আমাকে সঠিক পথে আনার জন্য তোমাকে ওইখানে পাঠিয়েছিল। বাহ, ভাইয়ে ভাই এক হওয়ার জন্য আমাকে বেছে নিল। আমি কি আপনাদের ভাইয়ের খেলার পুতুল? আমি স্যারকে ছাড়বো না। তুমি প্লিজ ভাইয়াকে ফুল বুঝো না। তার উপর কয়েকদিন পর তোমার আর ভাইয়ার বিয়ে। ও, তাহলে সব জেনে গেছেন আপনি? শুধু আমার মনের খবর কেউ জানলো না। মানে কি বলতে চেয়েছ? কিছু না, আপনি যান এখন এখান থেকে। না, আমি যাব না। আগে বলো কি হয়েছে তোমার। কিছু না, আপনি যান এখান থেকে। না, তুমি আমাকে বলো কি হয়েছে তোমার। এই বিয়ে করার ইচ্ছে আমার নেই উনি। শুধুমাত্র সাথীর কথা ভেবেই বিয়েতে মত দিয়েছি। সব তো ঠিক ছিল, আমি কোনোভাবেই মেনে নিয়েছিলাম শায়ন স্যারকে। তুমি কেন আসলে আমার জীবনে? আমার জীবনটা কেন কঠিন করে দিলে? এখন আমি কি করব? মানে তুমিও কি আমাকে ভালোবাসো? এর মানে তুমিও আমাকে? এই কোন বিপদে ফেললে আল্লাহ। এখন কি করব আমরা? দুজন দুজনকে ভালোবেসেও কাছে আসতে পারছি না। নিয়তির লেখা, আমাদের মানতে হবে অনি। তুমি ফিরে যাও। আচ্ছা, আমরা একটা শেষ চেষ্টা করতে পারি না? শেষ চেষ্টা? কি করতে চাইছো তুমি? দেখো, তোমার বোন সাথীকে তো আনতে পারবো না, তবে আমরা যদি সাবিয়াকে ভাইয়ের সাথে জোড়ে দিই। কি বলছো? আমাদের সুখের জন্য তুমি সাবিয়াকে কেন বলি দিতে চাইছো? না, এমন নয়। ভাবছি ভাইয়ার সাবিয়ার মধ্যে যদি সম্পর্ক তৈরি করা যায়, ওরা যদি একে অপরকে পছন্দ করে। ওদের মধ্যে কি ভালোবাসা হবে? আমাদের মধ্যে হবে আমরা কি ভেবেছিলাম, কিন্তু হয়েছে তো। একবার ট্রাই করি না, তারপর যা নসিবে থাকবে তাই মেনে নিব। ওকে, তবে তাই হোক। অন্যদিকে সায়ন সাবিয়াকে ধরে নিয়ে বলে, দেখে চলবে তো, এখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সরি স্যার, বুঝতে পারিনি। থ্যাংক ইউ। ওকে,
এখন আনিশা ফোন রেখে দিয়েছে, ওর সাথে পরে কথা বলে নিও। এখন ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, চলুন। পরের দিন সাবিয়া ডিনার টেবিলে বসেছে। সায়ন এসে বলে, সাবিয়া, আমার আম্মাকে দেখেছো? স্যার, আমি অনি ভাইয়ের সঙ্গে কোথায় গেল? ও আচ্ছা, আমার একটু উপকার করবে সাবিয়া? হ্যাঁ স্যার, বলুন না কি করতে হবে। দেখো না, আমার সব জিনিস আমি গুছিয়ে রাখি, কিন্তু আজ আমি কিছুই গুছিয়ে রাখিনি। আমি আমার কোনো জিনিসই পাচ্ছি না। তুমি কি একটু দেখিয়ে দিবে? ঠিক আছে, চলুন দেখছি। সাবিয়া গিয়ে সায়নের জিনিস খুঁজছে। এদিকে অনি তার আম্মিকে বলে, আম্মি, তুমি এত সকালে এখানে কেন? দরকার ছিল তাই এসেছি। কি এমন দরকার আছে এত সকালে এখানে? তোর ভাইয়ার শ্বশুর বাড়ি যাবো, ওনাদের জন্য কিছু জিনিস নেব, আর আনিসার জন্য একটা আংটি বানাতে দিয়েছি, সেটা নেওয়ার জন্য এসেছি। কি, ভাইয়ার শ্বশুর বাড়ি যাবে? কিন্তু হঠাৎ কেন? আর আমাকে আগে কিছু বলোনি কেন? হঠাৎ নয়, ওনারা আগে থেকেই বলেছে, তোকে বলা হয়নি। সরি বাবা, ভুলে গেছি। সে না হয় বুঝলাম, কিন্তু এত সকালে কেন? যাবার সময় তো নিতে পারবে। যাবার সময় নিতে পারবো না, উনি দোকান বন্ধ রেখে কয়েকদিন ঘুরতে যাবে, দেরি হবে বলে উনি এখন ডেকেছে। অনি তার মায়ের কথা শুনে অবাক হয়। অনি মনে মনে ভাবে, মা, আনিসার বাড়ি যাবে, এখন কি করব? কি করে এই বিয়ে আটকাবো? ভাইয়ের সঙ্গে তো সাবিয়ার কানেকশনই করাতে পারলাম না। কি ভাবছিস? আমার কাজ হয়ে গেছে, বাড়ি চল। হ্যাঁ চলো। অন্যদিকে সাবিয়া সায়নকে সব গুছিয়ে বার করে দেয়। সাবিয়া হঠাৎ আরশোলা দেখে লাফিয়ে ওঠে আর সায়নকে নিয়ে বিছানার উপর পড়ে যায়। সায়ন সাবিয়ার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, সাবিয়াকে দেখলে কেন মনে হয় আমি ওকে অনেক দিন থেকে চিনি? আমি কেন বারবার ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? এদিকে সাবিয়া ভাবছে, ওনাকে আমার কেন আপন মনে হয়। মনে হয় ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। উনি আনিশাকে বিয়ে করেছে, এতে আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি কেন খুশি হতে পারছি না। সায়নের কথায় হুঁশ ফিরে সাবিয়ার। সাবিয়া ওঠো, আমার হাতে লাগছে। সরি স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি আমার উপর থেকে ওঠো। ও হ্যাঁ স্যার, সরি। অনির মা বাসায় এসে সায়নকে ডাকতে। সায়ন, সায়ন, কোথায় তুই? হ্যাঁ আসছি আম্মি। কোথায় গিয়েছিলে তোমরা? আমরা একটু সোনা দোকানে গিয়েছিলাম। তুই রেডি হয়ে গেছিস? কিন্তু আমি তো তোর কোনো জিনিস গুছিয়ে দিয়ে যাইনি, তবে তুই রেডি কি করে হলি? সাবিয়া নিচে নেমে আসে। সায়ন বলে, সাবিয়াকে বলতেও সব গুছিয়ে দিয়েছে। তুই কবে বড় হবি বাবা? দুদিন পর বিয়ে, অথচ নিজের কাজ নিজে করতে শিখলি না। এখন তুমি করছো, বিয়ের পর আমার বউ করবে। কেন নিজের কাজ নিজে করতে শিখ? সায়নের কথা শুনে সাবিয়া মনে মনে ভাবে, আমি যদি ওনার সব কাজ করতে পারতাম। আচ্ছা ওসব বাদ দে, তোর মনে আছে তো আজ আনিশার বাসায় যাওয়ার কথা? আজ? আমার তো একটু মনে নেই। আজ আমার একটা মিটিং আছে, আমাকে এখন যেতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না, ঠিক টাইমে চলে যাস আনিশার বাসায়। অনি, তুইও জলদি রেডি হয়ে নে। এই বলে অনির মা চলে যায়। সায়নও অফিস চলে যায়। সাবিয়া সায়নের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন অনি বলে, কিরে সাবিয়া, ভাইয়ের দিকে তাকিয়ে কি ভাবছিস? তুই কি ভাইকে পছন্দ করিস? ভাইয়া, তুমি কি যে বলো না। ও বুঝেছি, তুমি আনিশাকে পছন্দ করো বলে আমাকে তোমার ভাইয়ার সঙ্গে জড়াতে চাইছো। তুই বুঝলি কেমন করে? তুমি মাথা থেকে ওসব ঝেড়ে ফেলো। তোমার ভাইয়া আনিশাকে ভালোবাসে, আর কয়দিন পর ওদের বিয়ে। কে বলল ভাইয়া আনিসাকে ভালোবাসে? ভাইয়া আজও সাথীকে ভালোবাসে। তবে আনিশাকে বিয়ে করেছে কেন? সাথীর জন্য অপেক্ষা করতো। পাগলি বোন আমার, ভাইয়া শুধু আব্বুর কথা রাখতেই এই বিয়েতে মত দিয়েছে। সাবিয়া কিছু একটা বলতে যাবে, এমন সময় অনির মা এসে বলে, তোরা ভাই বোন দুজনে এখানে দাঁড়িয়ে কি কথা বলছিস? ভাইয়ার কথা বলছিলাম। আচ্ছা, গল্প পরে করিস, এখন গিয়ে দুজনে রেডি হয়ে নে। তোর আন্টি ফোন করেছিল, জলদি ডাকছে। ওকে আম্মি, আমরা রেডি হচ্ছে। সাবিয়া নিজেই রুমে গিয়ে রেডি হচ্ছে। এমন সময় অনির আব্বুর বলা কথা মনে পড়ে। তখন মনে মনে বলে, আঙ্কেল আমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার পরে বলেছিল আমি নাকি ওনার ছেলের বউ হব, কিন্তু অনেকে ভাইয়া বলতে বলেছিল। আমি বুঝতে পারছি না, অনেক যদি ভাইয়া হয় তাহলে আমাকে কার বউ বানাতে চেয়েছিল? তাহলে কি সায়ন স্যারের সঙ্গে? তা যদি হয় তবে ওনারা বলেছে কেন আঙ্কেল তার বন্ধুর মেয়ের সঙ্গে স্যারের বিয়ে ঠিক করেছে সেই ছোট থেকে? আমার কিছুই মাথায় আসছে না।
তাহলে কি আঙ্কেল এমনি বলতো? সাবিয়ার ভাবনার মাঝে অনির মা ডাকে। সাবিয়া রেডি হয়ে নিচে আসে। অনি, সাবিয়া, অনির মা আনিসার বাসায় যায়। সাবিয়া আনিসার মাকে দেখে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। এইদিকে আনিসার মাও সাবিয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তখন অনির মা বলে, কি ভাবছো ভাবি? হ্যাঁ, না তেমন কিছু না। এই মেয়েটাকে, ওকে আমার খুব আপন মনে হচ্ছে। ও তোমাদের কে? ওর নাম সাবিয়া। মেয়েটা অনাথ। সায়নের আব্বু ওকে আশ্রয় দিয়েছিল। ওনার চলে যাওয়ার পর আমার ছোট ছেলের সঙ্গে থাকতো। এই আমার ছোট ছেলে আনিয়াস। আমরা অনি বলেই ডাকি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো তুমি? বা ভালো আছে আন্টি। আন্টি, আনিশা কোথায়? আনিসা তার রুমে আছে। রুমটা কোন দিকে? সিঁড়ি দিয়ে উঠে ডান হাতে প্রথম রুমটাই ওর। সাবিয়া সিঁড়িতে উঠতে উঠতে বারবার তার মাথায় অনেক কিছু ঘুরতে থাকে, আর মাথা ঘুরে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। আর সেই সময় সায়ন চলে আসে। সে এক ছুটে সাবিয়ার কাছে গিয়ে বসে পড়ে। সাবিয়ার মাথা কোলে তুলে ডাকতে থাকে। আনিসা আওয়াজ পেয়ে নিচে নেমে আসে। এসে দেখে সাবিয়া মেঝেতে পড়ে আছে, সায়নের কোলে মাথা। আনিসা এসে সাবিয়াকে ধরে বলে, সাবিয়া, কি হলো তোর? চোখ খুল সাবিয়া। ভাইয়া আর দেরি করিস না, ওকে হসপিটাল নিয়ে চল। সায়ন বাবা, ওকে সোফায় শুয়ে দাও। আমি ডক্টরকে কল করছি, উনি এসে ওকে দেখবে। ওকে আন্টি, তাই করব। ঈশা, তুই ওর মাথায় কিছু দিয়ে ধরে রাখ, ব্লাডটা যাতে বার না হয়। হ্যাঁ মা, ধরছি, কিন্তু ও পড়ে গেল কি করে? কিছুই তো বুঝতে পারছি না। তোমার কাছে যাবে বলে এক্সাইটেড হয়ে যাচ্ছিল, তোমার কাছে হঠাৎ দুহাতে মাথা ধরে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। মেয়েটা আমার বাসায় এসে কি হয়ে গেল? সাবিয়া, তুই ঠিক আছিস? চোখ খুল সাবিয়া। ঈশা, তুই মেয়েটাকে চিনিস? হ্যাঁ মা, ও আমার ফ্রেন্ড। বলতে বলতে ডক্টর আসে, চেক আপ করে, বলে জ্ঞান না ফেরা পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। প্রায় 30 মিনিট পর সাবিয়া চোখ মেলে তাকায়। তখন ঈশা বলে, সাবিয়া, তুই ঠিক আছিস? ঈশা, আমি কোথায়? তুই আমার বাসায়। তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছি। বলে উঠতে গেলে ঈশার মা বলে, আরে কি করছো তুমি? তুমি এখন রেস্ট নাও, সোফায় শুয়ে থাকো। সাবিয়া ঈশার মায়ের কথা শুনে মুখ তুলে ঈশার মাকে দেখে বলে, মা, তোমরা কোথায় ছিলে? এসব তুমি কি বলছো সাবিয়া? মা, তুমি আমাকে সাবিয়া বলছো কেন? আমি তোমার মেয়ে সাথী। এর মানে ঈশা আমার যমজ বোন। কি, তুই আমার মেয়ের সাথী? তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি তোমার সাথী। তুই সত্যি আমার বোন সাথী? তুই কোথায় ছিলি এত বছর? তুই জানিস তোর জন্য আমরা কত কষ্ট পেয়েছি? সেদিন আমি যখন ড্রাইভার আঙ্কেলের সঙ্গে খেলনা কিনতে যাচ্ছিলাম, তখন উল্টো দিক থেকে একটা ট্রাক এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। তারপর আমার কিচ্ছু মনে ছিল না। জ্ঞান ফিরতে দেখি আমি হসপিটালে। সেখান থেকে আঙ্কেল আমাকে নিয়ে যায়। আমি সব ভুলে গিয়েছিলাম। আঙ্কেল নিজের মেয়ের মতো আমাকে ভালোবেসেছিল। তুই যদি সায়নের আব্বুর কাছে ছিলি, উনি আমাদের বলেননি কেন? হ্যাঁ, ঠিক বলেছো ভাবি। উনি সাথীর কথা আমাদের বলেননি কেন? সেটা তো আঙ্কেল ভালো বলতে পারতো, কিন্তু এখন তো আঙ্কেল নেই যে বলল। আমি বলতে পারবো। তুই ওর কথা কি করে জানবি? মৃত্যুর আগে আব্বু আমাকে বলেছিল সাবিয়া মানে সাথীর কথা। কি বলেছিল অনি তোমার আব্বু? আন্টি, আব্বু আমাকে শুধু এই কথাই বলেছিল, সাথীর জীবন সংশয় আছে, কেউ সাথীকে মারতে চায়, তাই আব্বুকে আমাদের সঙ্গে রাখে এবং ওকে নিজের মতো বাঁচতে শেখায়। কি বলছো? সাথীকে কে মারতে চায়? সেটা তো আমি জানি না, তবে আব্বু এটুকুই আমাকে বলেছিল। আর সাথীকে আব্বু সেলফ ডিফেন্সও শিখিয়েছে, যাতে সাথী বিপদে নিজেকে বাঁচাতে পারে। আর আমার যতদূর মনে হয় আপনাদের নিজেদের কেউ ওকে মারতে চায়। নিজের লোক? কি বলছো অনি? আব্বু তেমন কিছুই বলতে চেয়েছিল, তাই হয়তো আব্বু ওকে তোমাদের কাছে নিয়ে আসেনি। সে যাই হোক, আমি আমার মেয়েকে পেয়েছি, এটাই আমার কাছে খুশির খবর। ভাবি, এখন তবে কি হবে? সাথী তো ফিরে এসেছে, এখন সায়ন ও ঈশার বিয়ে কি করে হবে? হ্যাঁ ভাবি, উনি তো সাথীকে তার বড় ছেলের জন্য পছন্দ করেছিল। এখন যখন সাথীকে ফিরে পেয়েছি, তখন সাথী আমার বড় বউ হবে। না আন্টি,
আমি সায়েন্স স্যারকে বিয়ে করতে পারবো না। উনি তো আমাকে ভুলে গেছেন। না সাথী, আমি তোমাকে ভুলিনি। আপনি যদি আমাকে সত্যি মন থেকে চাইতেন তবে আপনি ঈশাকে বিয়ে করতে চাইতেন না। সাথী, আমি যা করেছি সবটাই আব্বু ও আঙ্কেলের কথা রাখার জন্য করেছি। ঠিক আছে, আপনি আপনার আব্বুর কথা রাখতে এমনটা করেছেন। আপনি ঈশাকে বিয়ে করুন। সাথী, এইসব তুই কি বলছিস? তুই সব জেনেও আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমার কিচ্ছু করার নেই। তেমন হলে আমি মাকে বলছি তোমার আর ঈশার বিয়ে দিতে। তবুও তুমি আমাকে তোমার ভাইয়াকে বিয়ে করতে বলো না। মানে তুই কি বলতে চাইছিস? ঈশা আর অনি? হ্যাঁ মা, অনি ভাইয়া ঈশাকে ভালোবাসে, আর ঈশাও হয়তো ভাইয়াকেই ভালোবাসে। ঈশা সাথী যা বলছে সেটা কি সত্যি? তুইও কি অনিকে পছন্দ করিস? মা, তুমি আমার কথা ছাড়ো। তুমি সাথীকে রাজি করাও সায়ন স্যারকে বিয়ে করার জন্য। আমি এই বিয়ে করতে চাইনি, শুধু ওর কথা ভেবেই রাজি হয়েছিলাম। আজ যখন ও ফিরে এসেছে তখন আমি সায়ন স্যারকে বিয়ে করতে পারবো না। মা, তুমি ঈশাকে বিয়ে দিয়ে দাও অনি ভাইয়ার সঙ্গে। সাথী, আমি ঈশাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। তোর আবার কি শর্ত? সাথী, যদি ভাইয়াকে বিয়ে করে তবে আমি ঈশাকে বিয়ে করব। সেটা সম্ভব নয়। তাহলে আমি ঈশাকে বিয়ে করব না। তুমি তো ঈশাকে ভালোবাসো, তবে কেন এমন করছো বলো? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, কিন্তু এই বিয়ে তখনই সম্ভব যখন তুমি ভাইয়াকে বিয়ে করতে রাজি হবে। তাক না অনি, ও যখন চায় না তখন ওকে জোর করিস না। আমি কিছু জানি না। বিয়ে যদি হয় একসাথে 4 জনের হবে, না হলে একজনেরও হবে না। এইসব কথা শুনে সাবিয়া মনে মনে ভাবে, আমার জন্য ওরা কেন শাস্তি পাবে? ঠিক আছে, ঈশার জন্য না হয় এইটুকু স্যাক্রিফাইস করলাম। সাথীমা, তুমি আর না করো না। তার উপর তোমার আঙ্কেলের কথাটাও ভাবো। উনিও তো চেয়েছিলেন তুমি আমার ছেলের বউ হও। ওকে আন্টি, আমি স্যারকে বিয়ে করব। নিন ভাবি, এবার তো সাথীও রাজি হয়ে গেল। এখন আমার দুটো মেয়ে তোমার বাড়ির বউ হয়ে যাবে। হ্যাঁ, আজ থেকে আমার দুটো ছেলে দুটো মেয়ে। ভাবি, আপনার কি হবে? আমার কথা ভাববেন না, ঈশার আব্বু বলেছে মেয়ে দুটোর বিয়ের পর উনি আমাকে ওনার কাছে নিয়ে যাবে। ও আচ্ছা, তাই বলুন। সবাই কথা বলা শেষে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরতে যায়। অনি ঈশাকে বলে, এসব সাথী আর ভাইয়ের কাছাকাছি আসবে তো? অনি, সাথী সায়ন ভাইয়ার সাথে অভিমান করেছে, তবে আমরা আবার ওদের এক করব। আর সাথীর মনি ভাইয়ার জন্য ফিলিংস জাগাবো। তুমি থাকবে না আমার পাশে? আমি আছি তোমার পাশে। এখন বাসায় ফিরতে হবে, সাবধানে থেকো। ওকে, তুমিও সাবধানে যাবে। বাসায় গিয়ে কল দিও। অনির মা অনি ও সায়ন বাসায় ফিরে আসে। যাওয়ার আগে সায়ন একবার সাথীকে দেখে। সাথী মুখ ফিরিয়ে নেয়। ঈশা সাথীকে জড়িয়ে ধরে বলে, সাথী, এত বছর পর তোকে ফিরে পেয়ে ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি তুই বেঁচে আছিস আর আমার কাছে আবার ফিরে এসেছিস। আমারও খুব ভালো লাগছে। আম্মি, তুমি আমাকে খুব মিস করেছো তাই না? আম্মির কথা বলছিস? আমি তোর জন্য দিন রাত চোখের পানি ফেলেছে। জানি তো ঈশা, আম্মি, আজ আমি তোমার সঙ্গে ঘুমাই। ওকে, আজ তোরা দুজন আমার সঙ্গে ঘুমাবি। থ্যাংক ইউ আম্মু। ঠিক আছে, তোরা দুই বোন গল্প কর, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসি। আম্মি, এই তো কিছুক্ষণ আগে খেলাম, এখন আবার কি খাবো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি একটু। ঈশার মা চলে যায়। ঈশা সাথীকে বলে, সাথী, হ্যাঁ বলো। তুই কি স্যারকে ভালোবাসিস? না। তাহলে স্যারকে বিয়ে করতে রাজি হলি কেন? সেটা আমি তোকে বলতে পারবো না। সাথী, আর কোনো প্রশ্ন করবি না, যা এখন। ঈশা আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। সাথী সোফায় বসে সায়নের কথা ভাবছে। স্যার, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আপনি একটা প্রতারক। আপনি যদি আমাকে সত্যিই ভালোবাসতেন তবে আমার বোনকে বিয়ে করতে রাজি হতেন না। আমি আপনাকে এখন ঘৃণা করি মিস্টার সায়ন। আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বোন ও ভাইয়ের জন্য। আপনি কখনো আমার ভালোবাসা পাবেন না। ওইদিকে সায়ন বাসায় গিয়ে বিছানায় বসে সাথীর কথা ভাবছে। অনি সায়নের রুমে গিয়ে বলে, ভাইয়া আসবো? আরে অনি, তুই আমার রুমে আসবি? তার জন্য পারমিশন লাগবে? আয় ভিতরে পাগল ছেলে। অনি সায়নের রুমে গিয়ে তার পাশে শুয়ে পড়ে বলে, ভাইয়া, হুম। সাথীকে মিস করছো? ভাই, সাথে কি কখনো আমাকে মেনে নিতে পারবে?
নাকি অভিমান করে দূরে সরে থাকবে? সত্যি বলতে সাথীর রাগ করা যায়, তুমি ওকে ভুলে কেন ওকে বিয়ে করতে রাজি হলে? ভাই আমি থাক, আমাকে আর কিচ্ছু বলার দরকার নেই। তুমি বরং ভালো কিভাবে সাথীকে মানিয়ে নতুন জীবন শুরু করবে। সেটাই ভাবছি কি করব। আচ্ছা তুই এখন যা ভাই, আমি একটু রেস্ট নেব। ওকে ভাইয়া, ভাবতে থাকো কি করে সাথীর মন জয় করবে। সায়ন অনির কথা শুনে চুপ করে থাকে। রাতের খাওয়া শেষে ঘুমোতে যায়। সাথীর চোখে ঘুম নেই, সে তার মায়ের সঙ্গে বকবক করতেই আছে। ঈশা ফোনে মেসেজ করে যাচ্ছে অনির সাথে, আর এইদিকে সায়ন সাথীর কথা মনে করে না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে রাত। কয়েক মাস পর আজ সায়ন, সাথী ও অনি ঈশার বিয়ে। অনি ও ঈশা এই বিয়েতে খুব খুশি। সাথী সায়নকে এখনও মেনে নেয়নি। অনি ঈশাকে ফোন করে। হ্যাঁ, কি করছো জান? তোমার অপেক্ষা, কখন তুমি আসবে? আচ্ছা তাই, আমি যত জলদি হয় তোমার কাছে আসছি শোনা। আমিও তোমার অপেক্ষায় থাকলাম। আচ্ছা, সায়ন স্যার কি সাথীকে বিয়ে করার জন্য এক্সাইটেড? ভাইয়ের সাথীকে পেয়ে খুব খুশি। আমার খুব ভালো লাগছে। ভাইয়া এতদিন পর তার মনের মানুষকে পাচ্ছে আপন করে, কিন্তু জানি না সাথী ওকে মানবে কিনা। আমারও খুব ভালো লাগছে, তবে আমারও এই নিয়ে একটু টেনশন হচ্ছে। অনি ও সায়ন ঈশার বাসায় আসে। অনির মা বলে, ভাবি ভাই সাহেব কোথায়? উনি স্বাদের কথা শুনে খুব খুশি, তবে ওনার কিছু জরুরি কাজের জন্য এখনও আসতে পারেননি। আচ্ছা। বাসায় আসার কিছুক্ষণ পর বিয়ের কাজ কমপ্লিট হয়। সায়ন সাথীর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সাথী সেই সুযোগটাই দেয়নি। অনিরা বউ নিয়ে বাসায় আসে। ঈশা সাথী বসার ঘরে অপেক্ষা করছে অনি ঈশার কাছে। সায়ন সাথীর কাছে যায়। সায়ন সাথীর পাশে বসে। যে হাতটা ধরতে যাবে অমনি সাথী বলে ওঠে, দাঁড়ান মিস্টার সায়ন, আপনি আমাকে স্পর্শ করবেন না। আজ থেকে আপনি আমার থেকে দূরে থাকবেন। এসব তুমি কি বলছো সাথী? আমি ঠিকই বলছি। আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র ভাইয়া আর ঈশার জন্য। আমি আপনাকে মেনে নেব সেটা ভাববেন না। সাথী তুমি এখনও আমাকে ভুল বুঝে দূরে সরে থাকবে? আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আর একটা কথা, ভাইয়া, ঈশা ও মা যেন কখনো না জানে যে আমি আপনাকে মেনে নিইনি। আর হ্যাঁ, আপনার মুখে সাথী নামটা শুনতে চাই না। ঠিক আছে, তাই হবে। তুমি যা বলবে আমি সেটাই করব। তুমি ভেবো না, কিন্তু সাথী নামটা ধরে ডাকতে দাও। না, ওই নামে ডাকার অধিকার আপনার নেই। আমি ঘুমাতে গেলাম, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি বিছানায় ঘুমাও না প্লিজ, নিচে ঘুমিও না। আমি জানলে কষ্ট পাবে। তুমি বিছানায় ঘুমাও। না, আমি আপনার বিছানায় যাব না। আমি ওই সোফায় ঘুমাবো, আর আপনি বাধা দিবেন না। ওকে, তুমি না হয় সোফায় ঘুমাও। সাথী আর কোনো কথা না বাড়িয়ে সে সোফায় গিয়ে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এইদিকে সায়নও অন্য আরেকটা সোফায় ঘুমায়। তা দেখে সাথী অবাক হয়। সে মনে মনে বলে, যত সব ন্যাকামি, আপনি যা ইচ্ছে করুন, তবু আমার মন গলবে না মিস্টার সায়ন। অন্যদিকে ঈশা অনি রুমে বসে আছে। অনি তখনও রুমে আসেনি। ঈশা বিছানায় বসে মনে মনে বলে, এই গাধাটা কোথায় গেল কে জানে। রাত তো কম হলো না, আমার ঘুম আসছে। আর উনি উনি কোথায় কে জানে। আমার বিরক্ত লাগছে, ধুর। বলে যেই না উঠতে যাবে তক্ষুনি অনি রুমে এসে ঢোকে। অনিকে দেখে ঈশা অভিমান করে মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে তিনি তার কাছে গিয়ে বলে, ওই শোনা, কি হলো, রাগ করেছ? এত রাত হয়ে গেল, তোমার কোনো খবরই নেই। বলি, আর কতক্ষণ একা একা বসে থাকবো? সরি শোনা, আমি ইচ্ছে করে দেরি করিনি। আসলে আমার ওই পাজি বন্ধুগুলো ইচ্ছে করে এমন করল। সরি বউ, প্লিজ রাগ করে না। তুমি বন্ধুদের সঙ্গে পড়ে আমাকে অপেক্ষা করিয়েছো না, এবার তোমার অপেক্ষার পালা। ঈশার কথা শুনে অবাক হয়ে বলে, মানে? মানে এটাই, আজ বাসর বন্ধ। যাও তোমার বন্ধুদের কাছে। প্লিজ শোনা, এমন করো না, প্লিজ প্লিজ প্লিজ। কোনো কথা নেই, যাও এখন এখান থেকে। যদি আমার চোখের সামনে থাকো তবে তোমার খবর আছে, বলে দিলাম। এসব বাবু, রাগ করে না প্লিজ। ঈশা কিছু বলে না। অনি ঈশার ঘুমটা তুলতে যায়। ঈশা অনিকে ঠেলে দিয়ে বলে, বললাম না আজ কোনো বাসর হবে না। ঠিক আছে, আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি, তুমি থাকো তোমার বাসর ঘরে। বলে অনি রুম থেকে বের হতে যায়। তখনই ঈশা
অনির হাত ধরে বলে, না আসো না, এত সোজা নয়। তুমি কি ভেবেছো বন্ধুদের কাছে কি মজা করবে, আর আমি এখানে একা বসে থাকবো? একদম বাইরে যেতে পারবে না। আজ আমার রুমে থেকেই তোমাকে শাস্তি পেতে হবে। অনি ঈশার মন ভালো করার জন্য অনেক কিছু করতে লাগলো। পাগলামি করছে অনির এমন দেখে ঈশা আর রাগ করে থাকতে পারে না। ঈশা হেসে দেয়। তখনই অনি বলে, জান, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তাই আমার জামাইটাকেও খুব ভালো লাগছে। আচ্ছা অনি, সাথী ভাইয়াকে মেনে নিবে তো? মনে তো হয় মেনে নিবে। সাথীও ভাইয়াকে পছন্দ করে, তাই মনে হয় না বেশি দিন রাগ করে থাকতে পারবে। তাই যেন হয় অনি। ওরা সুখী না হলে আমাদের সব চেষ্টা বৃথা হয়ে যাবে। হুম। পরের দিন ঈশা ঘুম থেকে উঠে নিচে নেমে আসে। এসে দেখে অনির মাও সাথী রান্না করতে করতে গল্প করছে। তখন ঈশা এসে বলে, আমি সাথী, তোমরা দুজনে গল্প করছো, আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। কি বলছো অম্মি? আজ আমার এই বাড়িতে প্রথম দিন, তুমি আমাকে ডাকবে না? আর এই কদিন তো তুমি সাথীর সঙ্গেই ছিলে, এখনো ওর সঙ্গেই থাকবে। দেখো আম্মি, তোমার ছোট বৌমা হিংসে করছে। করবোই তো। তুই একা আম্মির ভালোবাসা পাবি কেন? সেটা তো হবে না। আম্মি আমারও, তাই আমিও আম্মির ভালোবাসা চাই। পাগলি মেয়ের কথা শোনো, হয়েছে, আর রাগ করতে হবে না। আয় আমার কাছে, তোকেও আদর করে দিব। তোরা দুজন আমার কাছে এক। আমার সুইট আম্মি। ড্রামাবাজ মেয়ে। এমন সময় অনি ও সায়ন নেমে আসে। ঈশা অনিকে দেখে খুব খুশি, কিন্তু সাথী সায়নকে দেখে মুখ ঘুরিয়ে অন্য কাজ করতে লাগে। খাবার টেবিলে কোনো উপায় না পেয়ে সাথী সায়নকে খেতে দেয় এবং না চাইলেও খুশি মনে কথা বলতে হয়। সে সায়নকে বলে, আপনাকে রুটি দিব নাকি ফল দিব? আমি ফল খাবো। ঈশা, আমার তোমার সঙ্গে কথা ছিল, একটু আমার রুমে আসবে? ভাইয়া এখানে বলুন না। না, অফিসের ব্যাপারে এখানে বলা যাবে না। ওকে স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। ওকে, আজ আমাকে অফিসে যেতে হবে। অফিস যাবি মানে কি? তুই না ছুটি নিয়েছিলি? পুলিশের কাজে কি আর ছুটি আমি যাই, রেডি হতে হবে। ঈশা, তুমি এসো। ওকে স্যার, আসছি। তুমি আবার স্যার বলছো কেন? ডিউটিতে কি ভাইয়া বলবো? আমার কোনো প্রবলেম নেই, তুমি ভাইয়া বলতে পারো। না, অফিসে স্যার, বাড়িতে ভাইয়া ঠিক আছে। ওকে, তুমি যেমন চাও বলতে পারো। এখন জলদি এসো। সাথী কিছুই বলছে না, শুধু দেখছে। সায়ন ঈশা চলে যেতেই অনি সাথীকে বলে, সাথী, একটা কথা বলবো? বলো ভাইয়া। তুমি ভাইয়াকে মেনে নিয়েছো তো? অনির কথা শুনে সাথী চুপ, কিছুই বলছে না। এমন সময় ঈশা অনিকে ডাকে। কি হলো, তোমাদের আলোচনায় আমাকে ডাকছো কেন? আমি না স্যার, তোমাকে ডাকলো। কি হয়েছে ভাইয়া? সাথীকে কে বা কারা মারতে চেয়েছিল তাকে খুঁজে বের করতে চাই। তুই যতটা জানিস আমাকে বল, বাকিটা আমি খুঁজে বের করব। ওকে ভাইয়া, তোমার যখন আমাকে দরকার পড়বে আমাকে বলো, আমি সাহায্য করব। ওকে, এখন যা। স্যার আমিও যাই? হ্যাঁ যাও, সমস্যা নেই। ঈশা অনি চলে যাওয়ার পর সাথী আসে। সায়ন কিছু না বলে নিজে থেকে রেডি হতে যায়, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। তখন বিরক্ত হয়ে সব জিনিসপত্র ছুঁড়তে লাগে। সাথী গিয়ে সব বার করে দেয়। সায়ন কিছু না বলে চুপচাপ পোশাক পরে অফিসে চলে যায়। সাথী মনে মনে ভাবে, আমি তো একদিন চেয়েছিলাম সব কিছু ওর হাতের কাছে গুছিয়ে দিতে, তবে আজ কেন ওনার সব জিনিস ওনার হাতের কাছে দিয়েও সে আনন্দ পাচ্ছি না? কেন আমি তাকে ক্ষমা করতে পারছি না? কেন এত দ্বিধা আমার মনে কাজ করছে? কি চাই আমার মন? কেন পারছি না এই মন সায়নকে ক্ষমা করতে? কিসের জন্য দূরে সরিয়ে রাখছে? এমন হাজারো প্রশ্ন সাথীকে ঘিরে ধরে। অন্যদিকে ঈশা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন অনি পেছন থেকে ঈশাকে জড়িয়ে ধরে বলে, জান, তোমাকেও আজ অফিস যেতে হবে। তুমি শুনলে না ভাইয়া কি বললো? পুলিশের কোনো ছুটি নেই। আজ আমার আর তোমার নতুন জীবন শুরু, আর তুমি আজই অফিস চলে যাচ্ছ আমাকে ছেড়ে। বোকা, তুমি মন খারাপ করছো কেন? ঠিক আছে, আমি জলদি ফেরার চেষ্টা করব। বুঝেছি, তোমাকে বলতে হবে না, ভাইকে বলতে হবে। এই না, তুমি ভাইয়াকে কিচ্ছু বলো না। আমি বলবো। ওদের খুনসুটি চলছে। এমন সময় সায়ন এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, ঈশা, হ্যাঁ ভাইয়া। তোমার এক সপ্তাহ অফিস ছুটি,
তুমি বাড়িতে থাকবে। স্যার ফোন করে বলছে এখন তেমন চাপ নেই, থাকলে তোমাকে ডেকে নেবে। কিন্তু স্যার, আর কোনো কথা নয়, এনজয় ইয়োর লাইফ। ঈশা আরও কিছু বলতে যাবে, এমন সময় তিনি বলে ওঠে। আর কোনো কিন্তু নয়, ভাই যেটা বলছে সেটাই শোনো, কোনো কথা বলো না। সায়ন চলে যায়। ঈশা অনিকে বলে, তুমি তো বলবে বউ বাড়িতে থাকলে রোম্যান্স করতে সুবিধাই হবে। হ্যাঁ তো, আমার বউ আমার ঘর, আমি রোম্যান্স করবো, কার কি বলার আছে? কাছে আসো বউ। দেখ, বলি দৌড়ে নিচে চলে যায়। তখন তার শাশুমা বলে, কি হলো ছোট বৌমা, তুমি এভাবে ছুটছো কেন? আর বলিয়ে না, আমি আমার রুমে কত বড় তেলাপোকা, আপনাকে কি বোঝাবো? যা দেখেছি তাই ভয়ে এক ছুটে পালিয়ে এসেছি। ঈশা যখন তার মা শাশুমাকে কথাগুলো বলছিল তখন অনি নিচে এসে তার মাকে বলে, আমি হ্যাঁ বলো, কিছু হয়েছে? আমি আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই। তো যা, আমাকে বলছিস কেন? আসলে আমি আনিসাকে নিয়ে যেতে চাই। ঈশা অনির এমন কথা শুনে অবাক হয়ে অনির দিকে তাকায়। অনি ঈশার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারে। অনির মা বলে, আচ্ছা যা, মেয়েটাকে নিয়ে ঘুরে আয়। ঈশা অনি ঘুরতে যায়। সারা দিন কাটে। সায়ন বাড়ি ফিরেনি। সাথীর চিন্তা হচ্ছে। তখন তার শাশুমা সাথীকে চিন্তিত দেখে ডেকে তার কাছে এসে বলে, সাথী, সায়ন ফোন করেছিল, এত দেরি হচ্ছে কেন? না উনি ফোন করেননি। তুমি একটা কল করে দেখো। ওকে আমি। তুমি আমার সামনে কল করো, আমি কথা বলবো। ঠিক আছে আমি। সাবিয়া সায়নকে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন কেটে যায়। সাথী আবার ফোন করে, এবারও ফোন রিং হয়ে কেটে যায়। সাথীর এবার আরও চিন্তা হচ্ছে। অনির মা বলে, মনে হয় মিটিংয়ে আছে, তুমি ভেবো না, রুমে যাও। ওকে আমি। আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। সাথী রুমে গিয়ে বেডের উপর বসেছে। বেডের পাশের টেবিলে একটা ডায়েরি পায়। ডায়েরিটা হাতে নিয়ে দেখে ডায়েরির উপর লেখা, মাই ডিয়ার লাভ সাথী। সাথী ডায়েরিটায় তার নাম লেখা দেখে অবাক হয়। সে ডায়েরিটা খুলে পড়ে। সাথী, তুমি কোথায়? কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি সত্যি আর ফিরবে না? তুমি কোথায় হারিয়ে গেলে? তোমার কি আমার কথা মনে নেই? তুমি কবে ফিরে আসবে সাথী? আমি সারা জীবন তোমার অপেক্ষা করব। যেদিন তুমি আমার কাছে ফিরে আসবে সেদিনটা হবে আমার সুখের দিন। আমার বিশ্বাস একদিন তুমি ঠিকই ফিরে আসবে। সাথী ডায়েরিটা পড়ে অবাক হয়। সে ভাবতে পারেনি সায়ন আজও তার ফেরার পথ চেয়ে বসে আছে। সাথী ডায়েরির পরের পেজে যাবে এমন সময় কলিং বেলের আওয়াজ। সাথী ডায়েরি রেখে ছুটে যায়। গিয়ে দেখে ঈশা ও অনি এসেছে। ঈশা সাথীকে বলে, সাথী, তুই এখনো জেগে আছিস? ভাইয়া ফেরেনি? না, উনি এখনো ফেরেনি। ওকে, আমি দেখছি। ঈশা হেড অফিসে ফোন করে। একজন ফোন রিসিভ করে। ঈশা তার থেকে সায়নের খবর নেয়। তারপর সাথীকে বলে, শোন, ভাইয়ার একটা মিটিংয়ে আছে, ফিরতে রাত হবে, তুই কি শুয়ে পড়। ওনার আরও রাত হবে? হ্যাঁ, তুই বেকার রাত জাগিস না, গিয়ে ঘুমিয়ে পড়। আমরাও চাই, সারাদিন ঘুরে ক্লান্ত লাগছে, ঘুমাতে হবে। বলে ঈশা অনি রুমে চলে আসে। ফ্রেশ হয়ে ঈশা অনিকে বলে, অনি, একটা কথা বলবো? কি হয়েছে? আমার মনে হচ্ছে ভাইয়া আর সাথীর মধ্যে এখনো দূরত্ব রয়েছে। আমারও তাই মনে হচ্ছে। ঈশা, এখন কি করা যায়? কিছুই তো মাথায় আসছে না। ওদের এক করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু করবে কি করে? সেটাই ভাবছি। ওসব ভাবি পরে করবে, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। রাত 2টোর দিকে সায়ন বাসায় আসে। এসে রুমে গিয়ে দেখে সাথী ঘুমিয়ে পড়েছে। সায়ন কিছু না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সাথীর ঘুম ভাঙে। দেখে সায়ন বাচ্চা ছেলের মতো শুয়ে আছে। সাথী গিয়ে তার গায়ে চাদর টেনে দেয়। তখন ঘুমের ঘোরে সায়ন সাথীর হাত ধরে বলে, সাথী, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে দিও না। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। সাথী সায়নের মুখে এমন কথা শুনে অবাক হয়। সাথী সায়নের পাশে বসে বলে, আমিও আপনাকে খুব ভালোবাসি সায়ন। আমি জানি না আপনাকে কখনো বলতে পারবো কি না। পরের দিন সায়ন তখনও শুয়ে আছে। সাথী তার পাশে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই সাথী উঠে ওয়াশরুমে চলে যায়। এদিকে অনি ঈশাকে বলে, ঈশা, বলো। ভাবছি ভাইয়া ও সাথীকে নিয়ে হানিমুনে যাব, সেখানে যদি ওদের এক করতে পারি। আমি ওইটাই ভাবছিলাম, তবে তবে কি?
ওরা কি যেতে রাজি হবে? রাজি হয়তো হবে না, কিন্তু যেভাবেই হোক ওদের নিয়ে যেতেই হবে। ওকে, তবে মায়ের সঙ্গে আলোচনা করে দেখো। হুম, চলো মার কাছে যাই। অনি ঈশা তার মায়ের কাছে যায়। এদিকে সাথী ওয়াশরুমে। সায়নের ফোনটা বেজে ওঠে। সায়ন ফোনটা ধরে বলে, হ্যাঁ মা বলুন। হ্যাঁ সায়ন, তুমি একবার সাথীকে নিয়ে আমাদের বাসায় আসতে পারবে? তোমার আব্বু এসেছে, উনি সাথীকে দেখতে চাইছে। আপনারা আসুন, ঘুরে যাবেন। না, আমি যেতে পারবো না, তোমার আব্বুর শরীরটা ভালো নেই। ওকে মা, আমি সাথীকে নিয়ে যাব। সাথী ওয়াশরুম থেকে বেরোতেই সায়ন বলে, সাবিয়া তুমি রেডি হয়ে নাও। কেন এত সকালে রেডি হয়ে কোথায় যাব? তোমার মা ফোন করেছিল, তোমার আব্বু এসেছে, উনি তোমাকে দেখতে চাইছে। কি? আব্বু এসেছে? আমি আম্মিকে বলে আসছি। আমি আম্মুকে বলছি, তুমি রেডি হয়ে নাও। না, আমি আম্মিকে বলে আসছি, আর ঈশা ও অনিকে বলছি, ওরাও যাবে আমাদের সঙ্গে। ওকে, জলদি করো। অন্যদিকে অনি ঈশা তার মায়ের কাছে গিয়ে বলে, আমি, তুমি ব্যস্ত আছো? কেন বাবা, কিছু বলবি? বলছিলাম ভাইয়া ওর সাথীর কথা। কি হয়েছে ওদের? কিছু হয়নি, তবে আমি আর ইচ্ছা ভাবছিলাম ভাইয়া ওর সাথীকে। ওদের কথার মাঝে সাথী এসে বলে, আম্মি। আরে সাথী, কিছু বলবি মা? হ্যাঁ আম্মি, বলছিলাম আমার মা ডাকছে, আব্বু ফিরেছে, আমাকে দেখতে চায়, আমি কি যাবো ওই বাসায়? এটা আর জিজ্ঞেস করা লাগে? তোমরা যাও, ঈশা অনি তোরাও যা। থ্যাংক ইউ আম্মি। হয়েছে, যা ঘুরে আয়। তারা বেরিয়ে পড়ে। সাথী ব্যাগ গোছানোর সময় সেই ডায়েরিটা নিয়ে নেয়। বাড়ি গিয়ে তার আব্বুর সঙ্গে অনেক কথা বলে। সেদিন তারা সেই বাড়িতে থাকে। সায়ন অফিসে চলে যায়। অনি ঈশাকে নিয়ে ঘুরতে যায়। সাথী নিজের রুমে বসে ডায়েরিটা পড়তে শুরু করে। এদিকে অনি ঈশাকে বলে, ঈশা, আমরা তো প্ল্যানটা করতে পারলাম না। সেটাই তো। আচ্ছা, আমার মা আব্বুকে বলে যদি আম্মি কি রাজি করে, তারপর একসঙ্গে ঘুরতে আসি। ঠিক বলেছ। বলে অনি ঈশাকে জড়িয়ে ধরে। তখন ঈশা বলে, এই, এটা কি হচ্ছে? ছাড়ো। আচ্ছা, তুমি এমন কেন? আমি আমার বউকে আদর করছি, এতেও প্রবলেম? একটু কাছে থাকো না। আমি এমনই, এখানে কেউ যদি দেখে ফেলে। তুমি ভুলে গেছো আমরা কোথায় আছি? চলো বাড়ি ফিরে যাই। ঠিক আছে, চলো। অন্যদিকে সাথী ডায়েরির পরের পাতাটা পড়ে। জানো সাথী, আজ আমার আব্বুর কথা রাখতে তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। তবে বারবার মনে হচ্ছে তুমি যদি ফিরে আসো, সেদিনে আমি এই বিয়ে ভেঙে তোমার কাছে ছুটে যাব। সাথী, তুমি যদি কখনো ফিরে আসো, তবে তোমার বোনকে বিয়ে করার আগেই ফিরে এসো, তবে 3টে জীবন শেষ হওয়া থেকে বেঁচে যাবে। ডায়েরির পরের পাতা পড়ে সাথী আবারও অবাক হয়। আর মনে মনে ভাবে, উনি আমাকে এতটা ভালোবাসে, আর আমি ওনাকে একটু বোঝার চেষ্টা করিনি। বলে আবার ডায়েরির পরের পেজ উল্টোয়। এমন সময় ঈশা অনি এসে তার মাকে বলে, মা, আব্বু কোথায়? তোর আব্বু অফিসের কাজ করছে, কিছু বলবি? বলছিলাম সাথী ও সায়ন ভাইয়াকে যদি কোথাও ঘুরতে পাঠাতে, তবে খুব ভালো হতো। আমিও ভেবেছি, তোর আব্বুকে বলছিলাম, তোর আব্বু সেই বিষয়ে ভাবছে। দেখি তোর আব্বু কি বলে। ওকে মা, আব্বু কি বলে দেখো, তারপর না হয় সাথী ও ভাইয়া কে বলবো। এদিকে সাথী ডায়েরিটা পড়তে শুরু করে। সাথী, আজ আমার আর তোমার বোন ঈশার পাকা কথা, কিন্তু আমার মন জুড়ে শুধুই তুমি। তাই তোমার বোনকে আংটি পরানোর আগে তোমার জন্য আংটি রেখে দিলাম, কারণ এই আংটির উপর তোমার অধিকার, আর কারণ নয়। আই লাভ ইউ সাথী। না, উনি আমাকে ঠকায়নি, উনি সব সময় আমাকেই ভালোবেসেছে। ওনার মন জুড়ে শুধুই আমি, আর আমি সেটা না জেনে এতদিন ভুল বুঝে গেলাম। না, এবার আমি আমার ভুল শুধরে নেব। আমি আর ওনাকে কষ্ট পেতে দেব না। আমি ওনাকে ওনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেব, সাথে ওনার জমিয়ে রাখা ভালোবাসা। উনি যে ভালোবাসা আমার জন্য জমা রেখেছে, সেই ভালোবাসা আমি ওনাকে ফিরিয়ে দেব। সাথীর ভাবনার মাঝে ঈশা ও অনি এসে বলে, সাথী, কি করছিস? তোরা এখানে? আমরা তোকে কিছু বলতে এলাম। বল, কি বলতে চাস? আমরা সবাই মিলে ভাবছি তোকে আর ভাইয়াকে ঘুরতে পাঠাবো। তার কোনো প্রয়োজন নেই ঈশা। সাথী, তুই কি এখনো ভাইয়ের উপর রেগে আছিস? না ভাইয়া, তোমরা ভুল ভাবছো। আমি আর ওনার উপর রেগে নেই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই? কিন্তু ভাইয়াকে দেখে তো মনে হচ্ছে না তোদের মধ্যেই সব ঠিক আছে। তুমি ঠিক বলছো ভাইয়া, ওনার মন খারাপ।
আর সেটা আমার জন্য। তাই আমি ভাবছি ওনার মন আমি ঠিক করব। তাই? কিন্তু কি করবি তুই? তার জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। তোরা আমাকে সাহায্য করবি? তোদের এক করার জন্য যা করতে হয় বলবে, তাই করব। ইচ্ছা, তাই তো? তাই। যা করতে বলবি তাই করব। এখন বল কি করতে হবে? তারা তিনজনে প্ল্যান করে অনেক রাত করে সায়ন বাসায় আসে। বাসায় এসে দেখে পুরো বাসা অন্ধকার। সায়ন কোনো রকম তার রুমে যায়, গিয়ে দেখে সেখানেও অন্ধকার। সায়ন আলো জ্বালাতে যাবে এমন সময় ঘর আলোয় ভরে ওঠে। সায়ন রুম দেখে অবাক। পুরো রুম ফুল দিয়ে সাজানো। তার পায়ের কাছে সাথী বসে আছে। তাকে দেখে সায়ন বলে, সাবিয়া, তুমি এখানে এমন করে বসে আছো কেন? আর পুরো রুম ফুল আলো দিয়ে সাজানো কেন? বলছি স্যার, তার আগে আপনি এখানে চুপচাপ দাঁড়ান। আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলবে? আর এভাবেই বা বসেছো কেন? বলছি তো, একটু দাঁড়ান না। বলে একটু বড় করে নিঃশ্বাস নিয়ে নেয়। তারপর হাতে একটা গোলাপ নিয়ে সায়নের সামনে ধরে বলে, স্যার, আই লাভ ইউ। আপনি কি আমাকে একটা সুযোগ দিবেন? আমি আপনাকে আপন করে পেতে চাই স্যার। সায়ন সাথীর কথা শুনে অবাক। সে কি বলবে বুঝতে পারছে না। অনেকক্ষণ চুপ থাকার পর বলে, সাবিয়া, তুমি কি বললে? তুমি যা বললে সব সত্যি, নাকি তুমি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছো? না স্যার, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আমি সত্যি আপনাকে আপন করে পেতে চাই। আমি আপনাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ স্যার। সাবিয়া, আমি তোমার সব কথা বিশ্বাস করলাম, কিন্তু একটা প্রবলেম আছে, তাই তোমাকে স্বীকার করতে পারছি না। কি বলছেন স্যার? আবার কি প্রবলেম? এই যে তুমি এখনও আমাকে স্যার বলছো, বউ কখনো বরকে স্যার বলে শুনেছো? ও সরি স্যার। আবার স্যার? সরি সরি সায়ন। হয়েছে, এখন বলো তুমি হঠাৎ আমাকে মেনে নিলে কেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি সায়ন, আর তাই সবটা জানার পর তোমার থেকে দূরে থাকতে চাইনি। কি জানতে পেরেছো? সাবিয়া সায়নকে তার ডায়েরিটা দেখায়। ডায়েরি দেখে সায়ন বলে, এর মানে তুমি ডায়েরি পড়েছো? আমি যদি ডায়েরিটা আগে পেতাম তবে তোমাকে এতটা কষ্ট দিতাম না। সাবিয়া, তুমি এভাবেই থাকবে তো আমার পাশে সারা জীবন? থাকবো সায়ন। আরেকটা কথা। কি কথা? তুমি আজ থেকে আমাকে সাথী বলবে। কিন্তু তুমি তো বলেছিলে সাথী বলতে না। তখন তোমার উপর রেগেছিলাম, তাই তখন বলেছিলাম। এখন আমি শুধুই তোমার সাথী, তোমার সাথী হয়ে থাকতে চাই সায়ন। আই লাভ ইউ সাথী। লাভ ইউ টু সায়ন। আই লাভ ইউ থ্রি ভাইয়া। অনির আওয়াজ পেয়ে সাথী সায়নের বুকে লুকিয়ে পড়ে। সায়ন ও সাথীকে নিজের মধ্যে মিশিয়ে নেয়। তারপর সায়ন অনিকে বলে, অনি, ঈশা তোমার এখানে? আমরা সাথীকে সাহায্য না করলে তুমি আই লাভ ইউ শুনতেই পেতে না ভাইয়া। মানে তোরা? আমরা সব সাজিয়েছি। হয়েছে, আর ক্রেডিট নিতে হবে না, এখন যা এখান থেকে। বাহ বাহ, এখন বউ পেয়ে ভাইকে ভুলে গেলে? ভুলে গেছি, এখন যা। অনেক দিন পর আমি আমার বউয়ের ভালোবাসা পেলাম, সেখানে আর ডিস্টার্ব করিস না। ঠিক আছে, আমারও বউ আছে, আমিও আমার বউয়ের আদর নিব। এসা চলো। দ্যাট তুমিও না, কোথায় কি বলো, নির্লজ্জ লোক একটা। এ বলে লজ্জায় সেখান থেকে চলে যায়। অনিও চলে আসে। সাথী লজ্জা মাখা মুখ নিয়ে সায়নের সামনে দাঁড়িয়ে আছে। সায়ন বলে, ওই যান, খুব ভালোবাসো আমায়? খুব খুব ভালোবাসি তোমাকে সায়ন। তাহলে এই ভালোবাসা আমার থেকে লুকিয়েছিলে কেন? অভিমানে। কিসের অভিমান? তোমাকে হারানোর। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে বোনকে বিয়ে করতে চেয়েছিলে। তাই? তুমি কি বোকা মেয়ে! আমি তোমাকে সেই ছোটো থেকে আমার বউ বলে মেনে এসেছি। তখন তোমাকে বলে আমি কি করে ঈশাকে বিয়ে করতাম? করতে তো চেয়েছিলে। আমি তো যা করেছিলাম সেটা। আমি যা সব পড়েছি স্যার, তোমাকে থ্যাঙ্কস ডায়েরি লেখার জন্য। ডায়েরি লিখেছিলে বলেই আমি সবটা জানতে পারলাম। অনেক পুরনো কথা হলো, এখন এসব বাদ দাও। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। কাছে এসো, একটু আদর করো। আমার লজ্জা করছে। লজ্জা করলে হবে? লজ্জা করলে আমাদের ফ্যামিলি প্ল্যান করবো কেমনে? দেখ, তুমি ঠোঁট কাটা অনি ভাইয়ার মতো কি যে বলো না। উনি আমার ভাই, ভাই ভাইয়ে তো এক হবই। এদিকে সাথীর ফিরে আসার খবর পেয়ে সাথীর উপর আবার হামলা হয়। তখন সায়ন তার ফোর্স লাগিয়ে তাকে খুঁজে বার করে। সে আর কেউ নয়, সাথীর মামা। সায়ন তাকে গ্রেফতার করে। কথাটা শুনে সাথীর মা তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ছি ভাই ছি, তুই এতটা নিস? তুই নিজের ভাগ্নিকে মারতে চাইছিলি?
তোর হাত কাঁপলো না? ঈশার মাকে রাগতে দেখে সায়ন বলে ওঠে, আম্মি আপনি চিন্তা করবেন না, আমি আছি। আমি ওনার কড়া শাস্তির ব্যবস্থা করছি। আমার সাথীকে কষ্ট দেওয়ার ফল উনি পাবেন। সাথীর নামে সম্পত্তি ছিল, তাই তাকে মারার চেষ্টা করেছিল তার মামা। অনি ঈশা সোফায় বসে আছে। এমন সময় সায়ন ও সাথী বাসায় আসতেই অনি বলে, ভাইয়া, হ্যাঁ বল। কাল আমরা 4 জন হানিমুনে যাচ্ছি। কথাটা শুনে সাথী লজ্জা পেয়ে রুমে চলে যায়। অনি ঈশার দিকে তাকিয়ে তার ভাইকে বলে, দেখেছো ভাইয়া, সাথী কত ভদ্র। হানিমুনের কথা শুনে লজ্জা পেয়ে রুমে চলে গেল। আর এই মেয়েটিকে দেখো, নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে হানিমুনের কথা শুনছে। লজ্জা শরমের মাথা খেয়েছে। অনির কথা শুনে ঈশার রেগে অনির দিকে তাকায়। তারপর মনে মনে বলে, কি বললে তুমি? আমি নির্লজ্জ? আমি কতটা নির্লজ্জ সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে মিস্টার হাজবেন্ড। রুমে আসো একবার। কথাটা ভেবেই রেগে কটকট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। সায়ন বলে, যা, এবার বউয়ের রাগ সামলা। আমি যাই আমার বউয়ের কাছে। বলে সায়ন উঠে তার রুমে চলে যায়। সায়ন রুমে যেতেই সাথী এসে সায়নকে জড়িয়ে ধরে। ওদিকে অনি রুমে গিয়ে দেখে ঈশা রণ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে, হাতে ঝাঁটা নিয়ে। অনি ভয় ভয় ঈশার সামনে গিয়ে বলে, সরি সোনা, রাগ করে না, আমি একটু মজা করছিলাম। মজা না, তোর মজা আমি বার করছি। এই বলে ঈশা ছাটা দিয়ে এলো পাথারি মারা শুরু করে। অনি ঈশাকে ঝাঁপটে ধরে নেয়। ঈশা কোনো কথাই শুনছে না, তাই বাধ্য হয়ে অনি ঈশার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। আচমকা এমন কিছু হওয়ায় ঈশা স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে অনি বলে, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু জান। সব বিপদ জয় করে আজ অনি ঈশা সায়ন ও সাথী এক হয়েছে। ওরা এভাবেই একে অপরের পাশে থাকুক এই কামনা করি।